বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান এর প্রথম পত্রে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের গাণিতিক কিছু প্রবলেম নিয়ে আমরা আলোচনা করছিলাম। পূর্বের ক্লাসে ধারাবাহিকতায় আজকে আমরা এই গুরুত্বপূর্ণ ভেক্টর অধ্যায় থেকে পরবর্তী কিছু সমস্যা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো ফার্স্ট আমরা দেখি যে এখানে ডট গুণ ডট গুণনের ক্ষেত্রে আমাদের যে বিষয়টি আছে তা হলো দুইটা রেজাল্ট আসবে। একটা হলো এবি কস থিটা, আর একটা হলো এবি এক্স এক্স, এবি ওয়াই ওয়াই, এবি জেড জেড। আমাদের দুটোরই কিন্তু প্রয়োজন পড়ে। বিশেষ করে নর্মাল গুণনের ক্ষেত্রে এই সূত্রের ব্যবহার সবচেয়ে বেশি। তোমার এই মাঝখানের সূত্রটা ব্যবহার হয় শুধুমাত্র যদি মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলা হয় অথবা লম্ব অভিক্ষেপের মতো কিছু হয়। তাছাড়া তোমার এটার ব্যবহারই সবচেয়ে বেশি, এই যেটা। তো যা হোক, আমরা মনে হয় উম এটার একটু ব্যবহার বা প্রয়োগটা দেখলে ভালো হবে। তো প্রয়োগ দেখার জন্য আমাদের যেহেতু 5 নম্বর নিয়ম, 5 নম্বরের আমাদের ওই মূল সিকোয়েন্সে যেতে হবে। এই যে 5 নম্বরের দেখো। তো প্রথমত, যদি কোণের মান নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা জানি এ ডট বি সমান কি, এ বি কস থিটা। সেখান থেকে কস থিটা সমান কিন্তু এটা লেখা যায়, যায় কিনা? হ্যাঁ স্যার। সেখান থেকে কিন্তু থিটা সমান কিন্তু এই যে কস ইনভার্স করে এরকম লিখে রেজাল্ট বের করা যাবে। আমরা আগে কি করব, এ ডট বির মান বসাবো। এই যে এর মান বসালাম, এই যে বির মান বসালাম। এখানে এ ডট বি ওই যে ওই গুণ, আই আই এর সাথে হলো আই গুণ, জে এর সাথে হলো জে গুণ, কে এর সাথে এর হলো সাথে কি? কে গুণ। দেখো এখানে তাই করা আছে। এখানে নিয়ম হ্যাঁ। অনুসারে আই আই, জে জে, কে কে সবগুলোর মান অন হয়। সেই কারণের জন্য আই আই গুণ করে ওয়ান হচ্ছে মানে 8 কে 8ই হবে। এটি 3 কে 3, এখানে 15 কে 15। দেখো যা তাই লেখা আছে। বুঝতে পারছো কি? হ্যাঁ স্যার। নিচের দিকের ক্ষেত্রে ওই যে রুট ওভার এস, যেটা হয় আর কি, মান মান লেখার ক্ষেত্রে আমার মনে হয় এই নিয়ম তুমি জানো, রুট হ্যাঁ দিলে। হ্যাঁ স্যার, ওটা পারবো। হ্যাঁ, মান ঠিক এটা, বসানো। ঠিক এটাও ঠিক সেম করে পরবর্তীতে এটা এই যে 14 আর হলো 50 গুণ করে হলো 700। ব্যাস এইটুকু। হুম, পরে উপরে নিচে ক্যালকুলেশন করে দশমিক যা আসে লেখা হচ্ছে। আর এখন আমি একটা কথা জানতে চাই, সে হলো, মনে করো তোমার লেখা থাকলো যে কস থিটা সমান, মনে করো মান আছে শুধু এক্স, তাহলে শুধু থিটা সমান কি আসবে? এক্স ভাগ খালি কজ আসবে না? হ্যাঁ, এক্স ভাগ কস। কজ। এখন এই কজের ওপর কি মনে মনে পাওয়ার এক থাকে না? এক। হ্যাঁ কিন্তু আমরা এক তো লিখি না, এটাই তো কথা। কিন্তু এটা যখন হ্যাঁ উপরে যাবে, এটা যখন উপরে যাবে তখন কি এই পাওয়ারটা মাইনাস হয়ে যাবে না? হ্যাঁ, ইনভার্স হবে। হ্যাঁ, এটাই হলো এখানকার মূল মন্ত্র, আর কিচ্ছু না। আর যথারীতি এক্স এক্সই থাকছে। এই জিনিসটা বুঝতে এই পারছি। যে- এই এই জিনিসটা এই লাইনে লেখা আছে, এই যেটা দেখো। আশা করি মূল জিনিস বুঝতে পারছো। হ্যাঁ স্যার, তাহলে আমার বুঝতে মনে হয় পারছি। না এখানে কোনো প্রবলেম আছে, মধ্যবর্তী কোণ নির্ণয় তুমি করতে পারবা। তাহলে অবশ্যই এই নিয়মের অঙ্ক একাধিকবার করে এটা প্র্যাকটিস করবা। অঙ্ক মুখস্থের জন্য না, নিয়মটা আয়ত্ত করার জন্য। যতবার করলে এটি আয়ত্ত হবে ততবারই করবা, এবং এটা পরপর করবা। তুমি যদি উপরেরটা করো তাহলে নিচের অঙ্ক করা লাগবে না, কারণ নিচেরটা দেখো খালি ডট গুণ, তাই না? হ্যাঁ তাহলে ডট গুণনের একটা বিশেষ অপশন এখানে ব্যবহার করা হয়েছে, যে ডট গুণ কখন কখন জিরো হয়। তাহলে কখন জিরো হয়, এই যে এরা পরস্পরের উপর লম্ব, দেখো এখানে লেখা আছে, এখানেও লেখা আছে পরস্পর উপর লম্ব। তার মানে আমার এই রকম একটা অঙ্ক করলেই হবে। বুঝতে পারছো কি? তাহলে মূল থিমটা কি, হ্যাঁ আমি এ ডট বি করব, করে আমি দেখাবো যে এ ডট বি সমান জিরো। তাহলে পরস্পর উপর লম্ব হলে কেন এটা জিরো হয়, এটার একটা উত্তর দরকার।
কারণ এখানে ডট গুণনের বেলায় কি আছে, কস আসে, আর পরস্পর উপর লম্ব হলে কস 90 ডিগ্রি হয়। তুমি একটু ইয়েতে দেখো, সূত্রের চার্টে দেখো, কস 90-র মান হলো 1, না সরি, 0 0। হ্যাঁ, জিরো। সেই কারণের জন্য এখানে 0 হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে আমার ডট গুণনের দুই প্রকার কাজই শিখলাম, পরস্পর উপর লম্ব হলে কি হবে, নর্মাল গুণ হলে কি হবে, ইত্যাদি ইত্যাদি। এখন আমরা একটু শিখি ক্রস গুণটা। ক্রস গুণনের বেলায় এই যে নির্ণায়কের যে নিয়ম, যেটাকে আমরা ম্যাট্রিক্সের অপশন বলি, এই নিয়মে লেখা হয়। হ্যাঁ স্যার। তো এই নিয়মে লেখার হ্যাঁ, পর এর যে ম্যাট্রিক্স পারি। রেজাল্ট সেটা বের করার কিন্তু সিস্টেম আছে, আমি আশা করি এইটা তুমি পারো। এবং এখানে কিন্তু হ্যাঁ স্যার, ক্যালকুলেশন, ম্যাট্রিক্স হ্যাঁ পারি। এখানে এখানে কিন্তু ক্যালকুলেশনের আরেকটা বড় লাইন আছে, সেটা সহ কমপ্লিট করে এখানে এটা আসবে। স্যার তারপর সেম ওই রকমই তো। হ্যাঁ, এ ক্রস বি হলো আবার এ ডট বি সমান এ বি কস থিটা, সেখান থেকে কস থিটার মান কত করে কস ইনভার্স কত করে, এই যে বের হলো। করা যাবে কিনা? হ্যাঁ স্যার। তাহলে লেখা, এটা তাহলে এখানে, এটার ভিতর দুই অঙ্কই আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখো, এখানে ভেক্টর গুণনও আছে, মধ্যবর্তী কোণও আছে। শোনো, আমার এই নোটটাতে তোমার প্রয়োজনীয় প্রায় সব ধরনের অঙ্কই আছে, যদি তুমি পুরো নোটটা কখনো করতে। এখানে যেহেতু পুরো নোট আমি দেইনি, তারপরে যতটুকু আছে এই নিয়মগুলো যদি তুমি আয়ত্ত করতে পারো, ইনশাল্লাহ নর্মাল যে সৃজনশীল প্রশ্নগুলো আছে, যে কোনো বোর্ড যে কোনো সাল, দুই একটা বিশেষ অঙ্কর ক্ষেত্রে হয়তো আটকিতে পারো। অন্তত 90%-এরও অধিক অঙ্কের ক্ষেত্রে তোমার কোনো জায়গাতে আটকিবে না। তুমি দেখেই কবা, হ্যাঁ স্যার এই নিয়ম শিখছি, পারবো এটা। ঠিক আছে? হ্যাঁ স্যার। এখন যেমন দেখো, এখানে কাজের কথা বলা আছে। কাজ মানে কি, বল গুণন সরণ। আর এটা কি, এটা হ্যাঁ, কি ডট গুণ হয়? কি গুণ? ডট গুণ। ডট গুণ। তাহলে এখন এই দেখো, এই যে বলের মান লেখা হয়েছে, এই যে সরণের মান লেখা হয়েছে, এই আই এর সাথে আই গুণ, জে এর সাথে জে গুণ, কে এর সাথে কে গুণ করে কাজ শেষ। খুব কঠিন লাগছে? না স্যার। তো বলা হচ্ছে যে এখানে কাজের পরিমাণ শূন্য, তার মানে এটার মান শূন্য। শূন্য বসে যা মান আসে তাই। তো আমি আশা করি যে তুমি এই নিয়মের অঙ্কটা অবশ্যই করবে। এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, যে মানে এই নিয়ম, আমি কিন্তু বলিনি এই অঙ্ক। এই যে এম এর মান কত হলে পরস্পর উপর লম্ব হয়, এম এর মান কত হলে পরস্পর সমান্তরাল হয়, এরকম টাইপের অঙ্ক। এম দে হতে পারে, পি দে হতে পারে, এ দে হতে পারে, এরকম লেখা থাকে, এর মান কত হলে এরা পরস্পরের উপর লম্ব হবে, বা এর মান কত হলে এরা পরস্পরের সমান্তরাল হবে। যেখানে লম্ব থাকবে সেখানে তোমার এরকম ডট গুণ আসবে, যেখানে এরকম সমান্তরাল লেখা থাকবে সেখানে ক্রস গুণ হবে। আহ, আমরা পরবর্তী নিয়মে যাই। পরবর্তী নিয়মটা হলো লম্ব অভিক্ষেপের। আমরা লম্ব অভিক্ষেপের নিয়মটা দেখতে পারি এখানে। লম্ব অভিক্ষেপ, দেখো, নর্মাল সূত্র হলো, আমি যদি লিখি যে এ বি এ বি কস থিটা সমান, আমরা কি লিখি, এ ডট বি, এ ডট বি। বি।
স্যার আপনার কথা শোনা যাচ্ছে না তো। এই যে দেখো, এখন যদি তোমার লেখা হয় যে বি এর ওপর এ এর লম্ব বিক্ষেপ, বি এর ওপর মানে কি এই বিটা আসবে নিচে, আর তার মানে কি এই যে এই বিটাকে আমি যদি নিচে দেই, তাহলেই হয়ে যাবে হলো বি এর ওপর লম্ব বিক্ষেপ, এই যে এরকম। আবার যদি লিখি যে এরকম, যে এ এর ওপর বি এর লম্ব বিক্ষেপ, তার মানে তখন এই বিটা এখানে থাকলো, এ এর ওপর মানে কি এটা নিচে লেখা হলো। বুঝতে পারছো কি? দেখো এখানে এরকম করে লেখা আছে। হ্যাঁ স্যার, বুঝতে পারতেছি। এখন এই নিয়মের তুমি অঙ্ক এখানে একটু দেখো। আমি একটা দুটো অঙ্ক দেখে দিই, তারপর তুমি বাকি আরো দুই একটা দেখো। কি লেখা আছে? এ বর এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, বি এ লম্ব বিক্ষেপ, এই একটা করলে তোমার সব অঙ্কই হবে, কারণ একটার মধ্যে সবগুলো দেয়া আছে। আহ দেখো আমি যে নিয়মটা বলেছি, দেখো তো, এই যে বলা হয়েছে এর ওপর বি এর লম্ব বিক্ষেপ, মিলছে ভাষা? হ্যাঁ স্যার। এলাকাতে দেখো বি এর, লম্ব বিক্ষেপ। ঠিক আছে, কার ওপর? হ্যাঁ। এর ওপর বা এ এর বরাবর। উপর। যার লম্ব বিক্ষেপ সেটা তারা গুণ হবে, যার উপর হবে সেটা নিচে হবে। মানে এই যে এর উপর মানে কি এটা নিচে থাকবে, তারই উপরে হলো লম্ব বিক্ষেপ। আবার এখানেও দেখো, ঠিক আছে। হ্যাঁ স্যার। আমি এটা অলরেডি তোমাকে বলছি, ওটা এজন্য সূত্রে তোমাকে না নিয়ে গেলেও চলবে, তারপর তুমি দেখতে পারো সূত্রটা। এটা হলো যে ভেক্টর, ভেক্টর গুণন হ্যাঁ এ স্যার, ক্রস এটা পারবো। হ্যাঁ, এ ক্রস বি। এখানে ওখানে লেখা আছে লম্ব, আর এখানে হবে, আচ্ছা, ভেক্টরের মাধ্যমে তুমি এক্সট্রা একটা কাজ করতে পারবা, সেটা হলো ক্ষেত্রফল বের করতে পারবা। সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু প্রকাশ করলে এটা করতে পারবা, আর কর্ণ প্রকাশ করলে এটা করতে পারবা। বুঝতে পারছি। আচ্ছা দেখো ওখানে, নর্মালি পরস্পরের সমান্তরাল মানে ক্রস গুণ করবা, আর সমান্তরাল হলে কি হয়, দুটো রেখা যদি সমান্তরাল হয় এদের মধ্যবর্তী কোণ হয় শূন্য। তো ক্রস গুণনের বেলায় সাইন হয়, সাইন মান আসে, আর সাইনের 0 ডিগ্রি হলে শূন্য হয়। এই জন্য ক্রস গুণনে শূন্য হলে তখন এই দুইয়ের মধ্যবর্তী কোণ শূন্য হয়। মধ্যবর্তী কোণ যখন দুটা রেখার মধ্যে শূন্য হয়, তখন সেই রেখা দুটা পরস্পর সমান্তরাল হয়। সমান। সমান তো। আবার বলতেছি, দুইটা রেখা সমান্তরাল হবে, শর্ত হলো দুইটা রেখার মধ্যবর্তী কোণ, মানে এই দুই রেখার মধ্যে কোনো কোণ থাকা যাবে না। তাহলে দুই রেখার মধ্যবর্তী কোণ শূন্য হলে যেহেতু হয়, তাহলে ক্রস গুণনের ফলাফল কি আসে? সাইন, শূন্য। সাইন। সাইন থিটা আসে। তো সাইন থিটার মান কখন 0 হয়? যখন ওই থিটার মান শূন্য হয়।
তো এখানে তো এই দুই রেখার মধ্যে তো কোনো কোণই নেই। না। এই কারণে জন্য সাইন জিরোর মান জিরো, এবং এই কারণেই এটা এখানে জিরো প্রমাণ করা হয়। ওখানে কস 90 হলে কিন্তু জিরো হয়, আর এখানে সাইন জিরো হলে জিরো হয়। পার্থক্য হলো এইটুকু। খুব ঠান্ডা মাথায় এগুলো পড়বা। ঠিক আগের মতো এম এর মান কত হলে পরস্পর উপর লম্ব হয়, এখানে এম এর মান বা এর মান কত হলে পরস্পরের সমান্তরাল হয়। এখানে এরকম ক্রস গুণ করে মান বের করে সেখান থেকে তোমার মিডল টার্ম ব্রেকিং বা সিস্টেম করে এখানে মান বের করা, নানারাঙ্গিকে মান বের। স্যার ওই তো কর্ণের একটা আছে না, হাফ এ গুণন বি, ওটা দেখান তো একটু। না, এখানে সবগুলো উদাহরণ তো এই এখানে নেই, বাট মূল অঙ্কের ওখানে হয়তো আছে। ও, এখানে দেখে আগে, যদি থাকে পাবা, না হলে এখানে একটা আছে, ওই যে তোমার সামান্তরিকের বাহু ধরে আছে। দেখি তারপর আর একটা আছে কিনা। দেখছো? আছে। হ্যাঁ।